সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। বৃন্দাবন জঙ্গল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না, কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ। তারা দুজন সবসময় জঙ্গলের পশু পাখিদের উপর অত্যাচার করত। বুঝলি বাঘ, জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে সুখেই আছে। কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না। আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই। আর অনেকদিন হলো তো কোনো পশুর মাংস খাওয়া হচ্ছে না। আপনি চাইলে আজ একটা হরিণ খাওয়া যায়। আপনি কি বলেন? তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু ওরা যা চালাক হয়েছে না, আমাদের দেখলেই তো পালাতে থাকে। তাহলে ধরবো কি করে? ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন চলুন তবে এগিয়ে যাওয়া যাক। এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে। বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায়। আরে আরে, এই দুই শয়তান আজ আমাদের এখানে কেন? কোনো অঘটন ঘটাতে এলো নাকি আবার? না, আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী। এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে। শীঘ্রই চল কোথাও আমরা লুকিয়ে পড়ি। কিন্তু ছাগল দিদি, এরা তো আমাদের খেয়ে ফেলবে না? হয়তো একটু শাসিয়ে যাবে। এরা তো বাইরে থেকে শিকার ধরে নিয়ে আসে। উফ, তুই এত বোকা কেন বলতো? এটাই তো ঝামেলা। ওরা কদিন ধরে বাহিরে শিকার করতে যাচ্ছে না, তার মানে আমাদের মাঝে যাকে পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা। দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের? এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায়, কিন্তু হঠাৎ আজ গ্রামে খুঁজছে কেন আমাদের? এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে। আরে আরে, জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই বোকা বাঘ, তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে? হলো তো এখন। এভাবে লুকিয়ে পড়লে কার ওপর জুলুম করব? তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ। চলুন তবে চলে যাই। এরপর বাঘ আর সিংহ চলে যায়। বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের উপর অত্যাচার করত। পশুদের খাবার কেড়ে নিয়ে খেত। একদিন বাঘ আসে পশুদের গুহায়। আরে বাঘ দাদা, তুমি এখানে কেন? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর কাছে এলাম। কতগুলো মুরগি আছে রে তোর কাছে? দে বের করে। আমাদের সিংহ মহারাজ খেতে চেয়েছেন। মানে বাঘ মশাই, আমার কাছে তো এখন কোনো মুরগি নেই। মুরগি নেই? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি মুরগি আছে কি না। যদি খালি একবার মুরগি পেয়ে যাই তাহলে তোকেই আজ নিয়ে যাব মহারাজের কাছে। মানে আছে 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 বাঘ মশাই, মুরগি আছে, কিন্তু শুধু দুটো। তাও ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে। তুমি নিয়ে যেও না, তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে। নিয়ে যেও না দয়া করে। মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না। বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায়, আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায়। আরে বাঘ, এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস। কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস। এতগুলো খাবার তো 2-3 দিন আমরা অনায়াসেই খেতে পারবো। হা 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 হা। তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ। শুনুন, এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে, তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে। এভাবে দিন কাটতে থাকে। দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে। জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায়। পশু পাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে। পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীটি, তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে। একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে। মহারাজ, আমি একটা জিনিস ভাবছি, আপনিও কি তাই ভাবছেন? আরে বাঘ মন্ত্রী, আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি রে? তাই কি ভাবছিস সোজাসুজি আমাকে বলে ফেলতো। শুনুন মহারাজ, আমাদের জঙ্গলে তো এখন
এই একটিমাত্র নদী, তাও খুবই কম পানি। আর এখানে তো সবাই পানি পান করছে, তাই দেখবেন এখানে সবাই পানি পান করার কারণে দুদিনেই নদীর পানি শেষ হয়ে যাবে। আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন, এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না। আরে হ্যাঁ তো, তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি। এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না। যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে। এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। শুনেছিস হরিণ, এ আমরা কোন খবর শুনতে পেলাম রে? তাহলে এবার আমাদের কি হবে? আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার। তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল। আর মনে হয় আমাদের রক্ষে নেই রে, এবার আমাদের সবার জীবন দিতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত। আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত। একদিন ছাগল, মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল। ছাগল, আমার বড় পানি পিপাসা পেয়েছে রে, আমি একটু পানি খেয়ে নেই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো? সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে, পালাই চল তাড়াতাড়ি। আমার গলা কাঠ হয়ে যাচ্ছে রে, একটু তো জল খেয়ে নিব। সিংহ মহারাজ দেখতে পারবে না, এই কয়েক সেকেন্ড লাগবে, তার মধ্যে আমি পানি খেয়ে নিব। এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাঘ আর সিংহ হাজির হয়ে যায়। কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা! এই বাঘ, ওকে ধরে নিয়ে আয় তো। মহারাজ, ও ভুল করেছে, ওকে ক্ষমা করে দিন, মারবেন না ওকে, ও ভুল করে পানি খেয়েছে। ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ। ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায়। বুঝলি মিসকে, এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি। এবার ওদের বিনাশ আমি করব। কি করে করব? শোন তবে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর ছাগল একটা বুদ্ধি বের করে, আর মিসকে যায় বাঘের কাছে আর ছাগল যায় সিংহের কাছে। কিরে, তুইও কি আমার খাবার হতে এলি নাকি রে? আরে না, আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি। ওই বাঘের নামে, বুঝেছেন? বাঘ তো মনে মনে ফন্দি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে। আপনি নাকি বোকাশোকা, সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলেন। ওই বাঘই তো এসব বলেছে, আমি কি আর জানতাম নাকি এসব বলে? আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি, তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি। আমি নিজের কানে শুনেছি। কি, ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে? তবে রে, এবার দেখবে আমার শক্তি। অন্যদিকে মিসকে বাঘকে বলে, আরে বাঘ দাদা, তাজা খবর আছে তো। রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে। তোমাকে নাকি খাওয়ার ভাগ দিতে হয়, আর তুমি নাকি অনেক বুদ্ধিমান, আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপজ্জনক। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বলতে এলাম। কি, ওই বোকা সিংহ এভাবে বলেছে? দাঁড়া বোকা মহারাজ, আজই তোর শেষ দিন। এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয়, আর সিংহ বাঘের কাছে। এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায়। শয়তান বাঘ, আজই তোর শেষ দিন। তোরও আজ শেষ দিন। এরপর দুজন দুজনের উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিস্তেজ হয়ে যায়, আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে। এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে, আর আমাদের কারো ভয় নেই। কিন্তু মাঝখান থেকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করিস তুই। কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না, মুক্তি পেয়েছে সবাই। আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির 3টি গাভী ছিল। গাভীগুলো বেশ বড়ই ছিল, কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না, আর সব সময় খুব মারধর করত। তাই গরুগুলোর তেমন একটা স্বাস্থ্য ছিল না। একদিন, এই হারামজাদা গরুগুলো
ঠিক মতো খাবার খাবে না, আবার বেশি করে দুধও দেবে না। এদেরকে নিয়ে আর আমি পারি না। এই ঠিক মতো ঘাস খা বলছি। আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তারা একটু অন্যরকম খাবার চাইছিল, যেমন খড়, খোল, ভুসি ইত্যাদি। রমেশ শুধুমাত্র গরুগুলোকে ঘাসই খাওয়াতো, তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল। এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায়। সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তারা আর ঘাস খায় না। এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে। এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি, আর তোদের খেতে মন চাইছে না। তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুসি আনতে যাবো নাকি? খুব বার বেড়েছিস। দাঁড়া, কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি। রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল। এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলোর দিন কাটছিল। একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভী ধবলি তার বন্ধু লালিকে বলল, লালি, এই লালি, আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে। দেখ, মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে। এত কষ্ট সহ্য করা যায় বল? মালিক সব সময় আমাদেরকে মারে, অথচ নিজে আমাদের ঠিক মতো খাবার এনে দেয় না। তোরাও চল, আমার সাথে থাকবি। আমরা বনে চলে যাব, আর বনের ঘাস, ফলমূল এসব খেয়ে থাকবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে। তাছাড়া আমাদের কারো মারও খেতে হবে না। চল না রে, চল। এসব তুই কি বলছিস ধবলি? আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায়, তবে যে আমাদের আর আস্ত রাখবে না, মেরে একেবারে মাটিতে পুঁতে রাখবে। তাছাড়া ওই ঘাস খেয়ে আর কতদিন বাঁচবো বলতো? আমরা তো আর ফলমূল খেতে পারবো না। এভাবে কি আর জীবন চলে? দরকার পড়লে আমি সারা জীবন সবুজ ঘাস খেয়েই থাকবো, কিন্তু তবুও এই মালিকের মার খেতে পারবো না বাবা। তোরা থাক, এই আমি চললাম। এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায় আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে। এভাবেই ধবলির দিন কাটছিল। ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ। বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা। আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? যাই তো, গিয়ে একটু দেখি তো। এই বলে বাঘটি আরেকটু সামনে যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। আরে বাহ, আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব, কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, শিকারটা আমায় ধরতেই হবে। এই বলে বাঘটি হরিণকে শিকার করে আর মজা করে খেতে থাকে। এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায় আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায়। কিরে গরু, তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস? হ্যাঁ, এই যে বাঘ মামা, শোনো, আমি গরু নই, বুঝেছো? আমি তো গাভী। কোনটা গরু আর কোনটা গাভী সেটাও কি তুমি বোঝো না? ও সরি, আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি। তুই যে একটা গাভী সেটা আমার জানা ছিল না। আচ্ছা যাই হোক, তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস? হ্যাঁ, তুই কি জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে? হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু কি আর করবো বাঘ মামা বলো, আমার তো কপালটাই খারাপ। আসলে হয়েছে কি মামা, আমি যে মালিকের কাছে থাকতাম সে মালিকটা একেবারেই ভালো না। আমাদেরকে কম খাবার দিত, তার উপর বেশি করে দুধ চাইতো, আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো। মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতেই আমি থাকি। ও এই ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এই যে বনে থাকছিস, তোর কি একটুও ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয়? খেলে আর কি করবো মামা বলো, কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে। তবে হ্যাঁ, আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে, তখন আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব।
এইটুকু ভরসা আমার নিজের উপরে আছে। তুই আবার নিজেকে কি করে বাঁচিয়ে নিবি? তোর কি আমার মতো শক্তি আছে? তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে। আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে। সত্যি করে বলো তো মামা, আসলে তোমার মতলবটা কি? আমার মতলবটা কি তুই এখনো বুঝতে পারছিস না? আমার মতলবটা হলো তোর শরীরে সুস্বাদু মাংস খাওয়া। আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ। বাঘের এমন কথায় ধবলি একটুও ভয় পেল না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে বাঘ মামা, সে না হয় তুমি আমাকে খেও, কিন্তু আমি তো এখন বেশ রোগা, আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না। সে যাই হোক, আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? তার থেকে তুমি আমার বুদ্ধি শোনো। আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বেঁধে রাখবে, কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী। আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে, কারণ তুমি হচ্ছ হিংস্র পশু। তাই তুমি আর কাজ করো, তুমি বরং গ্রামে যাও, আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো। রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম ষাঁড়ের মতো মোটা হব। আমার শরীরে তখন অনেক মাংস হবে, আর তখন তুমি আমাকে পুরো 1 মাস ধরে খেতে পারবে। আরে বাহ, কথাটা তো তুই একদম মন্দ বলিসনি। আমি এক্ষুনি যাচ্ছি খোল আর ভুসি আনতে, কিন্তু তুই কোথাও পালাস না, এখানেই থাকবি কিন্তু, ঠিক আছে? কি যে বলো না বাঘ মামা, আমি পালিয়ে আর কোথায় যাব বলো তো? যেখানে যাব সেখানেই তো আমার বিপদ, আর বিপদ থেকে বাঁচার জন্যই তো আমি এখানে একটা ঘর বানিয়েছি। আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না, তাই না? তুমি নিশ্চিন্তে যাও তো। গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায়। আরে বাঘ এসেছে, পালাও সবাই, বাঘ এসেছে, পালাও। বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে। এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুসি এইসব নিয়ে ধবলির কাছে আসতো, আর ধবলিকে খাওয়াতে থাকলো। এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খোল ভুসি আনাতো। ধবলি, তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে, তোর মাংস এখন আমি পুরো 1 মাস ধরে খেতে পারবো। তাহলে আর দেরি করি না, তোকে এখনই মেরে ফেলি, কি বলিস? কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে। ঠিক আছে বাঘ মামা, কিন্তু তার আগে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো, কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিক মতো খেতেও পারবে না। তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো, ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি, কেমন? বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায়, কিন্তু ধবলি এবার আর দেরি করলো না। সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। বাঘটি ফিরে এসে দেখলো ধবলি কোথাও নেই। তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। এভাবেই ধবলি তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.